লাল সবুজে মোড়ানো কফিনের বাক্সটি যেই বাংলাদেশের পতাকার যে রং, সেই রঙে মোড়ানো কফিনের বাক্সটি প্রিয় মাতৃভূমির মাটি ছিল। কিন্তু এভাবে কি আসলে ফিরে আসতে চেয়েছিল ওসমান হাদি? হয়তো চেয়েছিল, কারণ তিনি বারবার বলেছেন যদি চলে যেতেই হয় বীরের বেশে তিনি চলে যাবেন, শহীদ মৃত্যু বরণ করবেন। সেই শহীদ ওসমান হাদির মরদেহ এসে পৌঁছেছে ঢাকার মাটিতে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আমরা দেখছিলাম সেই কফিনের বাক্সটি উঠানো হয়েছে অ্যাম্বুলেন্সে, এবং তারপর আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ৮ নম্বর গেটটির বাহিরে রয়েছে, যেই গেটটি দিয়েই কিন্তু সাধারণত মরদেহগুলো বের করা হয়। সেই গেটের সামনে রয়েছে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, তেমনি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। যতটুকু সম্ভব হয় নিরাপত্তা জোরদার করার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু এখানে জারি করা হচ্ছে। একই সঙ্গে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হয়তো অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে, এবং সেই মরদেহটি কিন্তু এই বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর সেখান থেকে হাতিরঝিল থেকে মগবাজার থেকে হাইকোর্ট থেকে দোয়েল চত্বর টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ওসমান হাদির শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, যেই পরিচয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আসলে সগৌরবে তারা সেই পরিচয় বহন করে থাকে, গর্ববোধ করে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষার্থীরা, তার যে সতীর্থরা রয়েছেন তারা সেখানে মুখিয়ে রয়েছেন, এবং একই সঙ্গে কিন্তু সাধারণ মানুষও রয়েছেন যারা এক নজর একটু ওসমান হাদিকে দেখতে চায়। এই বিমানবন্দরের দুধারেও কিন্তু উৎসুক জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, যারা এখানে এসেছেন যে সামনাসামনি হয়তো ওসমান হাদিকে কখনোই দেখা হয়নি, আর হয়তো হবেও না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই মানুষটির কণ্ঠস্বর এত সুন্দর করে তাদেরকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছিল, ভাবতে শিখিয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, এবং কাউকে না কাউকে সামনের সারিতে এসে কথা বলতেই হবে। গুলি যদি চলেও আসলে গুলির সামনে ভয় পেয়ে মাথা নিচু করে সত্যকে সত্য বলার সাহস যে হারানো যাবে না, সেই যে একটি উদাহরণ, সেই উদাহরণ হয়তো ওসমান হাদির হিসেবে, সেই উদাহরণ হিসেবে ওসমান হাদির নাম সাধারণ মানুষ সারা জীবন হয়তো এই বাংলাদেশ যতদিন থাকবে সেই বাংলাদেশের বুকে হয়তো এই নামটি তারা মনে রাখবে। তার পরিবারের কোনো সদস্য এখানে এখনো পর্যন্ত আমরা দেখিনি যে এসেছে, তবে ওসমান হাদির সঙ্গে কিন্তু তার দুইজন সদস্য, একজন তার বড় ভাই এবং আরেকজন ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, তারা আমরা দেখেছিলাম যখন তিনি অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিল কয়েকদিন আগে, তখনই কিন্তু তার সঙ্গে তারা ছিল, এবং তারাও কিন্তু এখন এই বিমান বাংলাদেশের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে BG 585 সেই ফ্লাইটটি ছিল, সেই ফ্লাইটটিতে করে সিঙ্গাপুর থেকে এসেছে। সিঙ্গাপুরেও সকাল 10টায় সেখানকার স্থানীয় সময়ে অনুযায়ী একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে ওসমান হাদির, এবং তারপর এখান থেকে কিন্তু আরও বেশ কয়েকটি ঢাকায় আরও জানাজার কথা রয়েছে, এবং তারপর পুরো রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু ওসমান হাদিকে দাফন করা হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, সপ্তাহব্যাপী তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করেছে। কখনো আমরা শুনেছি তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, কখনো একটু আশার আলো হয়তো দেখিয়েছিল ডাক্তাররা, চিকিৎসকরা, তারা সেটিই জানিয়েছে গণমাধ্যমকে, এবং গণমাধ্যমের বরাতে পুরো দেশের মানুষ সেটি জেনেছে। তারা প্রার্থনার জন্য 2 হাত তুলে দিয়েছে সৃষ্টিকর্তার কাছে, যে যার ধর্ম থেকে শুরু করে যেই মতের মানুষই হোক না কেন, সকলেই কিন্তু প্রার্থনা করেছে। আমরা দেখতে পাচ্ছি নিথর দেহ, ওসমান হাদির নিথর দেহ তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। এই দৃশ্যটি আসলে খুবই মানবেতর, খুবই কষ্টদায়ক, বিশেষ করে যারা ওসমান হাদির সতীর্থ রয়েছেন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে 24 থেকে শুরু করে এই আজ 25 ডিসেম্বর পর্যন্ত ওসমান হাদির সঙ্গে তার যে মতাদর্শ ছিল সেই মতাদর্শের সঙ্গে মিলে ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই সকল সদস্যদের, তার বাইরে গিয়েও
তার বাইরে গিয়েও কিন্তু অবশ্যই তার যারা অন্যান্য যাদের সঙ্গে তিনি বিপ্লব করেছিলেন তাদের মনস্তাত্ত্বিক বা মানসিক অবস্থাও কিন্তু খুবই নাজেহাল বলা চলে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে কিন্তু নিথর দেহটি ওঠাচ্ছে। এরকম হাদিকে বাংলাদেশ কখনো দেখতে চায়নি। যে বাংলাদেশ আসলে হাদিকে দেখে অভ্যস্ত, উচ্চ স্বরে যে হাদি তার স্পষ্ট ভাষার মধ্য দিয়ে তার যে বক্তব্য সেটি তুলে ধরবে, জনগণের যে চাওয়া পাওয়া, দেশকে নিয়ে যে ভাবনা সেই ভাবনা তুলে ধরবে, সেই হাদির গায়ে লাল সবুজের পতাকা। সেই হাদি এই জাগতিক পৃথিবীর চিন্তা চেতনা থেকে বহু দূরে। যেই হাদির আসলে এই জাগতিক কোনো জ্ঞান নেই, তিনি অন্তিম পথে যাত্রা করেছেন। তিনি বারবার বলেছেন তার যাত্রা করতে কোনো অসুবিধা নেই, তিনি শহীদি মৃত্যুবরণই করতে চায়, তিনি শহীদিভাবেই শাহাদাত বরণ করে নিতে চায়। তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে এই পৃথিবীতে দীর্ঘস্থায়ীভাবে বেঁচে থাকতে চান না। তবে পরিবারের প্রতি তো সবারই মায়া থাকে, সেই মায়ার কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন তার সন্তান রয়েছে, সেই সন্তানের যদি দেখভাল যেন তার যারা সতীর্থরা রয়েছেন তারা যেন করে, তিনি যদি মরেও যায়। মৃত্যুর আগে আসলে ঠিকঠাকভাবে মানুষ কতটুকু টের পায় এই সকল জাগতিক প্রশ্ন করছি না, তবে একজন বিপ্লবী মানুষ, একজন দ্রোহের প্রতীক, তিনি কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন যে স্রোতের বিপরীতে হাঁটা এতটাও সহজ না। স্রোতের বিপরীতে হাঁটতে গেলে অনেক বাধা বিঘ্নতা আসে, অনেক লড়াই কিন্তু করতে হয়। আরেকটু তথ্য দর্শক দিয়ে রাখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে কিন্তু হাদির মরদেহটি ওঠানো হয়েছে। এখন শুধুই ক্ষণ গণনা, এরপর হাদি এই 8 নম্বর গেট দিয়ে বের হবেন এবং তারপর তাকে যে রুটটি বলছিলাম সেই রুট থেকে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে তারা মূলত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থানে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা বড় একটি ভূমিকা রেখেছিল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মুখ্য ভূমিকা রেখেছিল, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যে পরিচয় তিনি সগৌরবে ধারণ করতেন এবং তিনি বলতেন যে যে শিক্ষা প্রতিষ্ঠান তাকে নতুনভাবে প্রাপ্তবয়স্ক হবার পর চিন্তা চেতনার মধ্যে আলো ছড়িয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে নেওয়া হবে। তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে নেওয়া হবে, তবে এই নিয়ে যাওয়া একদমই আলাদা। অন্যান্য সময় আমরা যেখানে যেভাবে দেখেছি তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রকম কিন্তু আসলে এবারের নিয়ে যাওয়াটি না। এবারের নিয়ে যাওয়া যেটি বলছিলাম, জাগতিক যেই সকল চিন্তা চেতনা সব কিছু থেকে শরীফ ওসমান হাদি তিনি দূরে রয়েছেন। এই যে এত মানুষের আহাজারি, এত মানুষের কষ্ট, ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত হৃদয়ের আর্তনাদ, ওসমান হাদি কি শুনতে পাচ্ছেন? জানি না শুনতে পাচ্ছেন কিনা। তবে ওসমান হাদি যেদিন অসুস্থ হয়ে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তিনি যখন গুলিবিদ্ধ হয়েছিলেন, তাকে যখন ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো, অ্যাম্বুলেন্সে তার গুলিবিদ্ধ শরীরটি, আহত ক্ষতবিক্ষত শরীরটি তোলা হচ্ছিল। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যারা সতীর্থ ছিল বারবার চিৎকার করে বলছিল ওসমান ছেড়ে যাইস না, ওসমান ছেড়ে যাইস না। সেই সতীর্থরা আজ এই এই নিথর দেহ দেখে কিভাবে নিজেকে বোঝাবেন, কিভাবে নিজেকে সান্ত্বনা দিবেন, কিভাবে তার প্রিয়তমা স্ত্রী, কিভাবে তার বাবা মা, যেই বাবা মায়ের অনেক আদরের সন্তান ছিল ওসমান হাদি, যে বাবা মা বারবার, ভাই বোনরা বারবার তাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল, তাকে বিপ্লবে যেতে বাধা দিচ্ছিল শুধুমাত্র মায়ার জেরে, তাদের প্রিয় মানুষটিকে হারাবার ভয়ে, যেই পারিবারিক জায়গা থেকেও যিনি আসলে বুঝিয়েছিলেন যে মৃত্যু যে কারো সময়, যে কোনো সময় আসতেই পারে, তবে মৃত্যুর ভয়ে যদি তিনি ঘরে বসে থাকেন, মৃত্যুর ভয়ে যদি তিনি সত্যকে সত্য বলার সাহস না রাখেন, তাহলে আসলে কারা সত্যকে সত্য বলবে? সেই সত্যকে সত্য বলার, ন্যায় ও ইনসাফের পক্ষে লড়াই করার সামনের সারিতে থেকে যে সাহসী প্রতীক বলবো বা যে সম্মুখ সারির যোদ্ধার কথা বলবো, সেই জায়গা তো শরীফ ওসমান হাদির নাম বলতেই হবে। সেই শরীফ ওসমান হাদিকে হারিয়ে তার প্রিয়জনের আর্তনাদ কি আসলে আজকের দেশের মানুষের হৃদয় ভেদ করতে পারছে কিনা? নিঃসন্দেহে করছে। আমরা সিঙ্গাপুর থেকে যখন অ্যাম্বুলেন্সে বাংলাদেশের একটি বাণিজ্যিক ফ্লাইটে ওসমান হাদির মরদেহটি তোলা হচ্ছিল, আমি দেখছিলাম লাল সবুজের পতাকায় তার কফিনটি জড়িয়ে রাখা হয়েছে। দৃশ্যটি খুবই বেদনাসিক্ত একটি দৃশ্য ছিল। এজন্যই যেই লাল সবুজের পতাকার মান
অক্ষুণ্ণ রাখার জন্য, যেই দেশকে ভালোবাসার জন্য, যেই দেশের পক্ষে কথা বলার জন্য এই 1.5 বছর ধরে হাদি সব সময় লড়াই করে গেছেন। হাদি সব সময় রাজপথে ছিলেন। তিনি বলছিলেন তার পারিবারিক সময়, পারিবারিক বন্ধন, পারিবারিকভাবে তিনি সময় দিতে পারছিলেন না। তার ছোট্ট একটি সন্তান রয়েছে, সেই সন্তানের সঙ্গেও তার যে যোগাযোগ, সেটির জন্য বাবা একজন সন্তানকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন সেটিও হয়তো তিনি সেই সময় দিতে পারছিলেন না। শুধুমাত্র সেই যে বন্ধন, সেই বন্ধন সেই বন্ধন সেই বন্ধন তিনি আসলে সেই যে বন্ধন তার সন্তানের প্রতি, সেই বন্ধন তো ছিলই। তিনি সন্তানকে সময় না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন, তবে তিনি এটিও কিন্তু বারবার বলেছে এক হাদিকে যদি তিনি মেরেও ফেলা হয় তবুও কিন্তু সেই হাদির যারা পরবর্তী প্রজন্ম রয়েছে, হাদির সন্তান আছে, তারা লড়বে এই বাংলাদেশের পক্ষে, এই ভূখণ্ডকে রক্ষা করতে। ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে আধিপত্যবাদ, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দামাডোল, সেই দামাডোল কিন্তু হাদিদের মতো যারা রয়েছেন, সাহসী দ্রোহের প্রতীক যারা রয়েছেন, তাদের কণ্ঠস্বরের মধ্যেই কিন্তু আসলে আমরা জানি যে তাদের কণ্ঠস্বরের মধ্যেই তিনি বলেছেন যে সেগুলো বারবার বাংলাদেশের ভূখণ্ডে উচ্চারিত হবে। যে কোনো মূল্যেই হোক এই বাংলাদেশকে কোনো ভারতীয় কিংবা পার্শ্ববর্তী দেশের হাতে তুলে দেওয়া যাবে না। বাংলাদেশ যেই 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই যোদ্ধারা স্বাধীন করেছে, সেই স্বাধীন দেশের অধিকার শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদেরই। তাই এই দেশে কারো কোনো আধিপত্যবাদ থাকতে পারবে না। হাদি চলে গেছেন, তবে হাদির যেই কণ্ঠ বা হাদির যে প্রতিবাদ, হাদির যেই শব্দ, হাদির স্লোগানে যেই ভাষা, মিছিলে যেই ভাষা, সেই ভাষায় কিন্তু বারবার আমরা শুনেছি যে উচ্চারিত হয়েছে এই শব্দগুলো। এবং এই শব্দগুলো যতদিন পৃথিবীর বুকে থাকবে, বাংলাদেশের মানুষ অন্তত শরীফ ওসমান হাদির কথা মনে রাখবে। এই যে আমরা এখানে রয়েছি, আজকের এই যে স্মৃতি বিজড়িত দিনটি, কিংবা আজকের শুধু বললে ভুল হবে, গত এক সপ্তাহের সারা দেশের মানুষ যেভাবে গত সপ্তাহের শুক্রবার দিন জুমা নামাজের পরে তিনি তফসিল ঘোষণা হয়েছিল, তার আগের দিন রাজনৈতিক একটি পরিবেশকে অস্থিতিশীল করতে কেউ চায় কিনা, কিংবা কোনো নিরাপত্তার অভাব রয়েছে কিনা, এরকম বিভিন্ন রকম ভাবেই কিন্তু আসলে আমরা দেখেছি। কিন্তু সেই জায়গা থেকে যে পরদিনই এরকম একটি ঘটনা ঘটবে, সেটি কিন্তু কেউ আসলে আশা করেনি। বিজয়নগর এলাকায় একটি গুলি কিন্তু মাথায় লাগে শরীফ ওসমান হাদির, এবং দুর্বৃত্তরা তাকে টার্গেট করে সেই গুলিটি ছড়ে। তারপরই কিন্তু একদম নেতিয়ে পড়ে রিকশায় যে সতীর্থ ছিলেন তার পাশে শরীফ ওসমান হাদি। তারপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স কিন্তু ভেতর থেকে রওনা দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু 8 নম্বর গেটটি দিয়ে প্রবেশ করবে। আমরা এখান থেকে বের হয়ে আমরা যতটুকু জেনেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে নিয়ে যাওয়া হবে। তবে আমরা এখন সর্বশেষ একটি তথ্য পেয়েছি, তাকে হয়তো এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে না। দর্শক, আমরা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপর আসলে বলতে হচ্ছে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, যেখানে শরীফ ওসমান হাদি নিথর দেহটি রয়েছে, সেই গাড়িবহরের সঙ্গে থাকার সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে শরীফ ওসমান হাদিকে নিয়ে এই যে গণমাধ্যমের যেই কর্মসূচি ছিল, তারকে যেখানে নিয়ে যাচ্ছে, তাকে যেভাবে চিকিৎসা করা হচ্ছে, তার যে শারীরিক অবস্থা গত 7 দিন ধরে যেভাবে আমরা জানানোর চেষ্টা করেছি, যেভাবে আসলে দেশের মানুষ জানতে চেয়েছে, আমরা তাদের কাছে সংবাদগুলো পৌঁছে দিচ্ছি, সেগুলোর হয়তো ওসমান হাদিকে দাফনের সঙ্গে সঙ্গে সেগুলোর হয়তো আনুষ্ঠানিক সমাপ্তি হবে। কিন্তু যারা বিপ্লবে নেমেছে, যারা দ্রোহে নেমেছে, যারা এই বাংলাদেশকে রক্ষার দায়িত্বে নেমেছে, যারা আসলে এই ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলার জন্য হাদির পেছনে ছিল, সেই লক্ষ্য হাদি কিন্তু প্রস্তুত রয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। স্লোগান, মিটিং, মিছিল, প্রতিবাদ, প্রতিরোধ, এই শব্দগুলো যতদিন
এই বাংলাদেশে থাকবে, যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততদিন এই নামটি কিন্তু উচ্চারণ হবেই। আমরা এর আগে বহু বিপ্লবী দেখেছি, বিপ্লবীদেরকে কি কেউ ভুলে যায়? বরং বিপ্লবীরা পথ দেখায়, যেই পথে অন্যান্যরা চলতে সাহস পায়, অন্যান্যরা চলার অনুপ্রেরণা পায়। ওসমান হাদি আসলে সেরকমই একটি অনুপ্রেরণাই হতে চেয়েছিলেন। তিনি বারবার বলেছেন যে তিনি কোনোভাবেই ভয় পাবেন না, তিনি কোনোভাবেই তাকে কোনো রকম ভয় দেখালেও তিনি মাথা নিচু করে যে অন্যায়ের সঙ্গে আপোষ করবেন, সেই রকম শিক্ষা তিনি নিজে জীবন থেকে নেননি। তিনি বলেছেন তার জীবন যদি স্বল্প হয়, তার যদি জীবন ক্ষণস্থায়ী হয়, তিনি সেটিও বরং মেনে নেবেন, কিন্তু তিনি মাথা উঁচু করে সগৌরবে তিনি চলে যাবেন। তিনি চলে গেলেন শেষ পর্যন্ত ঠিক তিনি যেভাবে ভেবেছিলেন যে একজন বিপ্লবীদেরকে যেভাবে মেরে ফেলা হয় আমরা দেখেছি পুরো পৃথিবীর ইতিহাসে, ঠিক সেভাবেই তাকেও গুলিবিদ্ধ করে 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর তাকেও এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে। তবে এই যে শহীদের মৃত্যুবরণ, এই যে মানুষের ভালোবাসার সিক্ত হয়ে চলে যাওয়া এই বিদায়ে বা কজন মানুষের ভাগ্যে জোটে, এটি আসলে সেই শরীফ ওসমান হাদি কিন্তু বারবার তার বক্তব্যে বলেছে, আমি যদি চলেও যাই আমি মানুষের ভালোবাসা নিয়েই যেতে চাই। ওসমান হাদির নিথর দেহ, তিনি তো আসলে এখন পুরো জাগতিক পৃথিবীর ঊর্ধ্বে চলে গেছেন। তিনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাংলাদেশের কোটি মানুষ তার জন্য যারা প্রার্থনা করেছিলেন, তারা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানাবার জন্য তারা প্রতিটি ক্ষণ তারা জানতে চাচ্ছেন কোথায় ওসমান হাদির বিমান রয়েছে, কখন নাগাদ বের হবে, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, তার জানাজা কোথায় অনুষ্ঠিত হবে, তাকে কোথায় দাফন করা হবে। মানুষের আগ্রহ, এই আগ্রহ কোথা থেকে এসেছে? একজন মানুষকে ভালোবাসা ছাড়া কিভাবে এই আগ্রহ তৈরি হলো? এই ভালোবাসা অর্জনের পেছনের মূল কারিগর শরীফ ওসমান হাদি নিজেই, যিনি ঢাকা 8 আসনে আগামী নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়াই করতে চেয়েছিলেন এবং কোনো দলের হয়ে না। তিনি যেভাবে বিশ্বাস করেন, তার রাজনৈতিক চিন্তা চেতনা, তার মতাদর্শের জায়গা থেকে তিনি স্বতন্ত্রভাবে লড়তে চেয়েছেন এই আসন্ন নির্বাচনে। তিনি সেখানেও পদপ্রার্থী ছিলেন। আমরা দেখেছি তফসিল ঘোষণার আগে থেকেই কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন খুব অভিনব কায়দায়। এভাবে আসলে বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালাতে কিন্তু কোনো সংসদ সদস্যকে আমরা এর আগে দেখিনি। আমরা যতটুকু দেখছি এই মুহূর্তে গাড়িবহর কিন্তু ভেতর থেকে রওনা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই 8 নম্বর গেট দিয়ে বের হবে। অ্যাম্বুলেন্সটি কিন্তু চলছে ভেতর থেকে এবং আমরা ঠিক 8 নম্বর গেটের বাহিরেই রয়েছি। ওসমান হাদি এখান থেকে বের হবে। ওসমান হাদির সঙ্গে একটি বিশেষণ আজ বারবার যুক্ত করতে হচ্ছে, শহীদ ওসমান হাদি বলেছিলেন যে এই যে শহীদ বিশেষণটি, তিনি তাকে যদি কখনো এই তকমা লাগাতেও হয়, তিনি হাসতে হাসতে সেই তকমা গায়ে লাগাতে চান। আজ ঠিক সেভাবেই তাকে তার নামের পাশে এই শব্দটি যুক্ত করতে হচ্ছে। তবে তিনি হাসছেন কিনা জানি না। দর্শক, আমরা সাধারণ মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ ধর্ম, বর্ণ, দল, রাজনৈতিক মতাদর্শ সব কিছুকে ছাপিয়ে প্রতিটি দলের নেতাকর্মীরা যেভাবে আসলে ওসমান হাদির প্রতি ভালোবাসা জানিয়েছেন, যেভাবে অশ্রুসিক্ত নয়নে তারা হাদিকে স্মরণ করেছে, আজ কিন্তু বাংলাদেশের মানুষ অন্তত হাসতে পারছে না। কারণ তাদের মনে হয় যে এই যে বাংলাদেশে নতুন বাংলাদেশ, একটি অনন্যভাবে তরুণদের শক্তি নিয়ে নতুন বাংলাদেশকে তৈরি করতে, নতুন বাংলাদেশকে জাগ্রত করতে একজন ওসমান হাদির অপরিসীম প্রয়োজন ছিল, অসীম প্রয়োজন ছিল। সেই ওসমান হাদির বিদায় কি করে তারা হাসবেন, কি করে তারা এটি মেনে নেবেন? সতীর্থরা অপেক্ষায় রয়েছেন বিভিন্ন জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শাহবাগে বিক্ষোভ কর্মসূচি চলছে, সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা দেখেছি গতকাল আসলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এবং যেই লাল সবুজের পতাকার সার্বভৌমত্বের কথা বলে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।